Hello everyone, welcome to our Alikra Study Point. সকলকে আলিকরা স্টাডি পয়েন্টের পক্ষ থেকে ওয়েলকাম শুভেচ্ছা। আজকে আমাদের ক্লাসের টপিক হলো দি ওয়ার্ল্ড এন্ড দেয়ার কন্টিনেন্টস, অর্থাৎ পৃথিবী এবং তাহার মহাদেশগুলি। আজকে আমরা আলোচনা করব কোন জায়গার মধ্যে কোন মহাদেশ অবস্থিতি আছে তা পরিচয় করে দিব। আজকে ক্লাসের মধ্যে পরিচয় করে তা জানার চেষ্টা করব। প্রথমে দেখা যাক পৃথিবীর মধ্যে 7টি মহাদেশ আছে। এই 7টি মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মহাদেশ যেটি সেটি হলো এশিয়া। তারপর এশিয়া, আফ্রিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, এই 7টি অ্যান্টার্কটিকা, 7টি মহাদেশ মিলে হলো পৃথিবী। এবং এই যেগুলো আইল্যান্ড বড় আসে সেগুলোকে মহাদেশ বলা হয়। আর এই জায়গাগুলো হলো সেগুলো হলো মহাসাগর অর্থাৎ সাগর। পৃথিবীর মধ্যে 7টি মহাদেশ আছে এবং 5টি মহাসাগর আছে। এই ক্লাসের মধ্যে আমি আজকে মহাদেশ পরিচিতি করে দিব এবং পরের স্লাইডের মধ্যে আমি মহাসাগর পরিচিতি করব। প্রথমে দেখা যাক এশিয়া মহাদেশ, যেটি উত্তর গোলার্ধে অবস্থিত। ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা। এবং সাউথ আমেরিকা এবং নর্থ আমেরিকার মধ্যে যে জায়গাগুলো আছে, যেটি এই জায়গাকে পানামা ক্যানেল বলা হয়, যেটি সামান্য একটি জায়গা দুটি মহাদেশকে একত্রিত করেছে। এই এখানে যে মহাদেশগুলো আছে সেগুলিকে বলা হয় সেন্ট্রাল আমেরিকা। তারপরে আসা যাক, এটা হলো সাউথ আমেরিকা। এই সাউথ আমেরিকার বেশিরভাগ অংশই এই দক্ষিণ গোলার্ধে পড়েছে, অর্থাৎ সাউথ পোলের মধ্যে পড়েছে। এবং পৃথিবীর বেশিরভাগ মানুষ উত্তর গোলার্ধে বসবাস করে, অর্থাৎ উত্তর গোলার্ধে সবচেয়ে বেশি মহাদেশ অবস্থিতি। এর জন্য এই যে জায়গাগুলো আছে সবগুলি হলো, যেমন এখানে দেখতে দেখা যায় উত্তর গোলার্ধের মধ্যে সবচেয়ে বেশি মহাদেশের অংশ এবং দক্ষিণ গোলার্ধের মধ্যে সবচেয়ে কম মহাদেশের অংশ। এই যে অ্যান্টার্কটিকার নিচে একটি দেশ আছে, মহাদেশ আছে, সেই মহাদেশে মানুষের কোনো বসবাসের উপযোগী জায়গা নেই। কারণ হলে সে জায়গার মধ্যে ঠান্ডা থাকার কারণে এখানে মানুষ তাদের বসবাস করতে পারে না। এই পরিবেশের সঙ্গে নিজেকে এখানে রাখতে পারে না। এই জন্য এই জায়গার মধ্যে স্থায়ীভাবে কোনো জীবজন্তু বসবাস করতে পারে না। কয়েকটি জীবজন্তু আছে যারা ঠান্ডা অঞ্চলের মধ্যে বসবাস করতে পারে, যেমন পেঙ্গুইন, বলদা হরিণ, এই ধরনের জীবজন্তু। আজকে দেখে যাক তারপরে হলো, তারপরে স্লাইডে আমি মহাসাগর সম্পর্কে আলোচনা করব। তারপরে হলো ওশিয়ান অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে 5টি যে মহাসাগর আছে, এই মহাসাগরগুলি হলো কোন জায়গায় মহাসাগরগুলির অবস্থিতি আজকে ক্লাসের মধ্যে আমি আলোচনা করব। এখানে প্রথমে দেখা যাচ্ছে প্যাসিফিক ওশিয়ান, যেটি সবচেয়ে বড় মহাসাগর। যেটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাসাগর হলো প্যাসিফিক ওশিয়ান। তারপর আটলান্টিক ওশিয়ান, এই আটলান্টিক ওশিয়ান ও এই সাইডটা পড়ছে, প্যাসিফিক ওশিয়ান এই সাইড, প্যাসিফিক ওশিয়ান এই সাইড। তারপর ইন্ডিয়ান ওশিয়ান, যেটা এই জায়গায় পড়ছে ইন্ডিয়ান ওশিয়ান। সাউদার্ন ওশিয়ান, দক্ষিণ সাগর, যেটি এই সাইডে পড়ছে। আর্কটিক ওশিয়ান উপরের দিকে। এইগুলো মহাসাগরগুলো আমি পরিচয় করে দিলাম। তারপরে হলো মেজর লেকস অফ দা ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে যে জলাভূমি আছে, অর্থাৎ আবদ্ধ আকারে জল আছে, এই জায়গাগুলো পরিচয় করে দিব। বড় বড় যেটি লেক আছে কোন মহাদেশের মধ্যে আছে, এই লেকগুলো, যে লেকগুলি অনেক বড়। পৃথিবীর মধ্যে কয়েকটি বিখ্যাত লেক আছে, অর্থাৎ জলাভূমি। বাইকাল লেক, এখানে রাশিয়া সবচেয়ে, রাশিয়ার মধ্যে আছে বাইকাল লেক, যেটির অবস্থিতি হলো রাশিয়া। ক্যাসপিয়ান সি, যেটি রাশিয়ার মধ্যে পড়েছে। নেক্সট হলো ওরাল সি, যেটি ইউরোপের মধ্যে পড়েছে, ওরাল সি। তারপর হলো গ্রেট লেক, যেটি নর্থ আমেরিকার মধ্যে পড়েছে। এখানে
পরে এসে দেখা যায় উত্তর আমেরিকার মধ্যে, নর্থ আমেরিকার মধ্যে সুপিরিয়র লেক যেটি নর্থ আমেরিকার মধ্যে পড়েছে। তারপরে নিচে হলো সাউথ আমেরিকা, যেটাকে দক্ষিণ আমেরিকা বলা হয়। এই দক্ষিণ আমেরিকার মধ্যে টিটিকাকা লেক যেটি এই দক্ষিণ আমেরিকার মধ্যে তার অবস্থিতি। এখানে আফ্রিকা আছে, এই আফ্রিকাটাকে ডার্ক কন্টিনেন্ট বলা হয়। এই আফ্রিকার মধ্যে হলো মালাউই লেক যেটি আফ্রিকার মধ্যে অবস্থিত। সাউথ আমেরিকার মধ্যে আরেকটি লেক যেটা হলো ভিক্টোরিয়া লেক। এইগুলো হলো বিখ্যাত বড় বড় লেক যেগুলো পৃথিবীর মধ্যে। তারপরে হলো মেজর আইল্যান্ডস অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে বড় বড় দ্বীপ যেগুলো আছে, অর্থাৎ দ্বীপ কাকে বলা হয়? চারিদিকে জলবেষ্টিত মধ্যে একটি স্থলভূমিকে দ্বীপ বলা হয়। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় দ্বীপ এগুলি এখানে মানচিত্রের মধ্যে দেওয়া আছে। তার পরিচয় করে দিব আজকের ক্লাসের মধ্যে, যে পৃথিবীর মধ্যে কোন কোন মহাদেশের মধ্যে কোনটি আইল্যান্ড আছে, অর্থাৎ দ্বীপ আছে। কয়েকটি দ্বীপ এক জায়গায় থাকলে তাকে দ্বীপপুঞ্জ বলা হয়, এবং একটি দ্বীপ এক জায়গায় থাকলে তাকে দ্বীপ বলা হয়, আইল্যান্ড এন্ড আইল্যান্ডস। এখানে দেখা যাক গ্রিনল্যান্ড আইল্যান্ড যেটি এখানে আছে আটলান্টিক ওশানের মধ্যে, যেটি গ্রিনল্যান্ড আইল্যান্ড অবস্থিত। আইসল্যান্ড যেটা হলো আটলান্টিক ওশানের মধ্যে, অর্থাৎ আটলান্টিক মহাসাগরের মধ্যে। আয়ারল্যান্ড যেটি নর্থ আমেরিকার অন্তর্গত একটি দ্বীপ। তারপরে হাওয়াই যেটি হলো প্যাসিফিক ওশানের মধ্যে হাওয়াই। ভিক্টোরিয়া আইল্যান্ড যেটি নর্থ আমেরিকার মধ্যে পড়েছে। কিউবা আইল্যান্ড অর্থাৎ কিউবা যেটি এই সেন্ট্রাল আমেরিকার মধ্যে পড়েছে, কিউবা আইল্যান্ড। তারপরে এখানে এসে দেখে যাও দক্ষিণ আমেরিকা যাকে দক্ষিণ সাইডে পড়েছে, দক্ষিণ আমেরিকা। এই দক্ষিণ আমেরিকার সবচেয়ে নিচের দিকে ফকল্যান্ড আইল্যান্ড যা এখানে অবস্থিত। তারপরে হলো এই আফ্রিকা মহাদেশের অন্তর্গত হলো মাদাগাস্কার আইল্যান্ড যেটি আফ্রিকা মহাদেশের অন্তর্গত। সুমাত্রা আইল্যান্ড যেটি ইন্দোনেশিয়ার মধ্যে পড়েছে। সুমাত্রা আইল্যান্ড যেটি ইন্ডিয়ান ওশেনের অন্তর্গত, ওটা ওশেনের মধ্যে একটি স্থলভূমি থাকে, এই স্থলভূমিকে আইল্যান্ড বলা হয়। তারপরে হলো তাসমানিয়া আইল্যান্ড যেটি অস্ট্রেলিয়া মহাদেশের নিচে পড়েছে, তাসমানিয়া আইল্যান্ড। তারপরে হলো শ্রীলঙ্কা আইল্যান্ড যেটি পড়েছে ইন্ডিয়ান ওশেনের অন্তর্গত। শ্রীলঙ্কা আইল্যান্ড যেটি ভারতের সবচেয়ে দক্ষিণ সাইডে শ্রীলঙ্কা আইল্যান্ড পড়েছে। আজকে আমি পরিচিতি করে দিলাম পৃথিবীর মধ্যে কোন কোন জায়গায় মেজর আইল্যান্ড আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আলিকরা স্টাডি পয়েন্ট। সবাইকে স্বাগতম আলিকরা স্টাডি পয়েন্টে সবাই যুক্ত হওয়ার জন্য। আজকে আমাদের চ্যাপ্টার হলো পলিটিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের মানচিত্র সম্পর্কে। ভারতের মানচিত্রের মধ্যে কোন রাজ্য, কোন স্টেট কোন জায়গার মধ্যে অবস্থিত, কোন স্টেটের অবস্থিতি কোন জায়গার মধ্যে আছে তাহা আলোচনা করব। এটাকে বলা হয় পলিটিক্যাল ম্যাপ, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে 28 স্টেট এন্ড 8 ইউনিয়ন টেরিটরিজ, তার মধ্যে কোন স্টেট কোন রাজ্য কোন জায়গায় অবস্থিত তার পরিচিতি আজকের ক্লাসের মধ্যে নিশ্চয় পেয়ে যাবে। প্রথমে দেখা যাক, এখানে হলো ম্যাপের ঠিক উপরের দিক হলো নর্থ সাইড অর্থাৎ উত্তর দিক, নিচের দিক হলো দক্ষিণ দিক অর্থাৎ সাউথ সাইড, ইস্ট ওয়েস্ট অর্থাৎ পূর্ব দিক পশ্চিম দিক। এখানে প্রথমে আমরা শুরু করি উত্তর দিক থেকে। উত্তর দিকে হলো ভারতের ঠিক উত্তর দিকে হলো লাদাখ এন্ড জম্মু কাশ্মীর। এই লাদাখ এন্ড জম্মু কাশ্মীর, এটা হলো লাদাখ, এটা হলো জম্মু কাশ্মীর। এই জম্মু কাশ্মীর থেকে আলাদা হয়ে লাদাখ হয়েছে। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান, দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র,
হায়দ্রাবাদ, কর্ণাটকা, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, ওয়েস্ট বেঙ্গল, এটা হলো সিকিম। তারপরে আসে না আমাদের নর্থ ইস্ট রাজ্যগুলোর পরিচিতি সম্পর্কে আজকে আমরা জানবো। এখানে প্রথমে দেখা যাক অরুণাচল প্রদেশ, এপি মিন্স অরুণাচল প্রদেশ, তারপরে হলো নাগাল্যান্ড, তারপরে হলো মণিপুর। ঠিক পূর্ব দিকের রাজ্য হলো মণিপুর, নাগাল্যান্ড। এই দক্ষিণ দিকের রাজ্য হলো মিজোরাম, পশ্চিম দিকের রাজ্য হলো ত্রিপুরা, মেঘালয়। এটা হলো বাংলাদেশ। পার্শ্ববর্তী যে দেশ এটি হলো বাংলাদেশ। তারপরে এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো সবগুলো হলো ইন্ডিয়ান ওশিয়ানের অন্তর্ভুক্ত জায়গা। এখানে হলো ইন্ডিয়ান ওশিয়ান, তারপর এটা হলো আরাবিয়ান ওশিয়ান। এই জায়গা যেটি এখানে হলো পাকিস্তান, আফগানিস্তান, চায়না, এখানে হলো চায়না, তারপরে মায়ানমার, তারপরে হলো বাংলাদেশ। এই কয়েকটি দেশ ভারতের চারিদিকে সীমানা করেছে। এখানে আমরা ক্লাসের বিষয় হলো ভারতের পলিটিক্যাল ম্যাপ সম্পর্কে, অর্থাৎ কোন রাজ্যের অবস্থিতি কোন জায়গায় সামান্য একটু জেনে গিয়েছি। এখন জানবো কোন রাজ্যের মধ্যে কি আছে, কোন রাজ্য পাহাড়ি এলাকা, এটা ফিজিক্যাল ম্যাপ যেটি এটির মধ্যে আলোচনা করব। তারপর হলো ফিজিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের প্রাকৃতিক বিভাগ। ভারতের কোন জায়গায় প্রাকৃতিকভাবে কোন জায়গা কি রকম আছে, কোন জায়গা কি পাওয়া যায়, কোন জায়গা উঁচু অঞ্চল, সমতল অঞ্চল, কোন জায়গার মধ্যে মরুভূমি আছে, ডেজার্ট আছে, কোন জায়গার মধ্যে পার্বত্য অঞ্চল, পাহাড়ি অঞ্চল, যে মানচিত্রের মধ্যে বর্ণনা করা হয় তাকে ফিজিক্যাল ম্যাপ বলা হয়, অর্থাৎ ফিজিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের প্রাকৃতিক বিভাগ সমূহ যে দেশের মধ্যে আলোচনা করবে। এখানে প্রথমে দেখা যাক, এটা হলো উত্তর দিকে যে রাজ্য, সেই রাজ্যটির নাম হলো লাদাখ এন্ড জম্মু কাশ্মীর। যেটি জম্মু কাশ্মীর থেকে লাদাখ আলাদা হয়েছে। এই জায়গা এটা হলো ট্রান্স হিমালয়া। তারপরে এটা হলো আরাবল্লী মাউন্টেন, যেটি সবচেয়ে প্রাচীনতম মাউন্টেন, রাজস্থানের মধ্যে পড়েছে। আর এই রাজস্থান হলো ডেজার্ট অঞ্চল, অর্থাৎ মরুভূমি অঞ্চল। এটা হলো সেন্ট্রাল হাইল্যান্ড, যা মধ্যপ্রদেশ সেন্ট্রাল হাইল্যান্ড। একটু মালভূমি এবং সমভূমি কাকে বলে পরবর্তীতে আমি বলবো। সেন্ট্রাল হাইল্যান্ড একটু উঁচু জায়গা, নিচে অনেক মিনারেলস জাতীয় খনিজ পদার্থ পাওয়া যায়, খনিজ জাতীয় জিনিস পাওয়া যায়। নেক্সট হলো চূড়ানাগপুর প্লেটু, যেটি ঝাড়খণ্ড রাজ্যে চূড়ানাগপুর প্লেটু হলো মালভূমি জাতি। এই প্লেটুর মধ্যে নিচে অনেক মূল্যবান কয়লা বা খনিজ জাতীয় জিনিস পাওয়া যায়। নেক্সট হলো ডাক্কান প্লেটু, যা মহারাষ্ট্রে অবস্থিত। এটা হলো ডাক্কান প্লেটু, এটা হলো তার অবস্থিতি। তারপরে হলো এটা হলো ইস্টার্ন ঘাট, অর্থাৎ পূর্ব ঘাট। এটা হলো ওয়েস্টার্ন ঘাট, অর্থাৎ পশ্চিম ঘাট। ইস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট, অর্থাৎ এই জায়গাগুলো হলো উপকূলীয় জায়গা, উপকূলীয় স্টেট থাকার কারণে এখানে সবটা হলো জাহাজের ঘাট। এখানে কয়েকটি কোর্স আছে, কোর্স নিয়ে ক্লাস পরবর্তীতে আমি করবো। এই জন্য এখানে ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট বলা হয়। তারপরে আসি এই পূর্ব দিকে রাজ্য সমূহের দিকে। এখানে নর্থ ইস্ট রিজিয়ন, অর্থাৎ শিলং প্লেটু এটি আছে। এই শিলং একটু মালভূমি অঞ্চল, যেখানে চায়ের জন্য বিখ্যাত, চা ক্ষেত করা হয়। চা ক্ষেত যেন করা হয় এই শিলংয়ের মধ্যে অধিক বৃষ্টিপাত হয়, আর চা ক্ষেতের জন্য অধিক বৃষ্টিপাতের দরকার। এই জন্য এই জায়গায় বৃষ্টিপাত হয়, চা ক্ষেত করা হয়, চা ক্ষেত্র করা হয়। তারপরে হলো এই অরুণাচল প্রদেশ, যেটি পাহাড়ি অঞ্চল। তারপরে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। এই আসাম হলো সমতল অঞ্চল, সমভূমি অঞ্চল।
তারপরে হলো ভারতের মেজর রিভার অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের মধ্যে প্রবাহিত হওয়া বড় বড় নদীগুলি কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে, কোন জায়গায় গিয়ে পতিত হয়েছে, অর্থাৎ ভারতের কোন স্টেট থেকে তার উৎপত্তি এবং কোন জায়গায় গিয়ে তাহার পতনস্থল, সেগুলো আজকের এই ক্লাসের মধ্যে আলোচনা করব। এবারে দেখা যাক, প্রথমে এই দিকে আসি। প্রথমে দেখা যাক রাবি রিভার, যেটি যেটি কোন জায়গায় হিমাচল প্রদেশ থেকে তার উৎপত্তি হয়েছে। এখানে হলো হিমাচল প্রদেশ, এই জায়গাটি হলো হিমাচল প্রদেশ। এই হিমাচল প্রদেশ থেকে রাবি রিভারের উৎপত্তি স্থল হয়ে এটি গিয়ে আরব সাগরে পতিত হয়েছে। নেক্সট হলো গঙ্গা রিভার, যেটি উত্তরাখণ্ডের গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে তার উৎপত্তি হয়ে সে যমুনার সাথে মিলিত হয়েছে। এটা হলো যমুনাত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে এটি এসে এই বে অফ বেঙ্গলের মধ্যে পতিত হয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগরে পতিত হয়েছে ওয়েস্ট বেঙ্গলের দিকে, যে জায়গার সুন্দরবন ডেল্টা নাম নিয়েছে। এখানে নদীটি বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে প্রবেশ করেছে যখন বাংলাদেশে, তখন এখানে সুন্দরবন ডেল্টা উৎপত্তি হয়েছে। সুন্দরবন ডেল্টা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ডেল্টা। নেক্সট হলো নর্মদা রিভার, যেটি হলো এটি বিন্দা এবং সাতপুরা পর্বতের মধ্যে, সাতপুরা পর্বত থেকে মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি হয়ে সে এই আরব সাগরের মধ্যে পতিত হয়েছে। নেক্সট হলো তাপ্তি রিভার, যেটি হলো এটি মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি হয়ে সে আরব সাগরে পতিত হয়েছে। নেক্সট হলো কৃষ্ণা রিভার, গোদাবরী রিভার, গোদাবরী রিভার, যেটি মহারাষ্ট্র থেকে উৎপত্তি হয়ে সে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নেক্সট হলো কৃষ্ণা রিভার, যেটিও মহারাষ্ট্র থেকে উৎপত্তি হয়ে সেও বঙ্গোপসাগরে তার পতনস্থল। সবশেষে নদী হলো দক্ষিণ দিকের সবচেয়ে দক্ষিণ দিকের নদী, অর্থাৎ সাউদার্ন রিভার, যাকে বলা হয় কাবেরী। যে কাবেরী রিভার, যেটি কর্ণাটক থেকে তার উৎপত্তি স্থল এবং কর্ণাটক থেকে উৎপত্তি হয়ে সে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। এই জায়গা পতিত হওয়ার কারণ হলো এই জায়গাটি উঁচু জায়গা, পাহাড়ি জায়গা। এই পাহাড়ি জায়গা থেকে ডালুর দিকে যখন প্রবাহিত হয় নদীটি, ডালুর দিকে প্রবাহিত হয়ে সে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নেক্সট তারপরে আসা যাক সবচেয়ে ইম্পর্টেন্ট রিভার, সেটি হলো ব্রহ্মপুত্র রিভার, যেটি আমাদের আসামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। যেটির উৎপত্তি হওয়ার স্থল হলো চায়নার আংশিক গ্লেসিয়ারের কৈলাস রেঞ্জ আছে। এই রেঞ্জের নিকটবর্তী আংশিক গ্লেসিয়ার থেকে তার উৎপত্তি হয়ে সে চায়নার দিকে প্রবাহিত হয়ে অরুণাচল প্রদেশের সিয়াং নাম পেয়েছে। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত তার নাম সিয়াং, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত তার নাম সিয়াং অরুণাচল প্রদেশে। তখন সিয়াং নাম নিয়ে সে অরুণাচল প্রদেশে প্রবাহিত হয়ে যখন অসমের শরিয়ার জায়গার মধ্যে, তিনসুকিয়ার শরিয়া আছে এই জায়গার মধ্যে যখন সে প্রবেশ করেছে, তখন ব্রহ্মপুত্র নাম নিয়ে ধুবড়ী পর্যন্ত আনুমানিক 720 কিলোমিটার পথ অতিক্রম করে সে বাংলাদেশের মধ্যে যমুনা নাম নিয়ে প্রবেশ করেছে। এই হলো ভারতের বড় বড় নদীগুলি সম্পর্কে। তারপরে হলো ইন্ডিয়া মেজর সয়েল টাইপস, অর্থাৎ ভারতের কোন কোন জায়গায় যে মাটি আছে, এই মাটি কোন কোন জায়গায় কোন নামের মাটি আছে, তার বৈশিষ্ট্যতা কি কি আজকে এই ক্লাসের মধ্যে আলোচনা করব। প্রথমে দেখা যাক এটি আছে, এটি হলো লাদাখ এন্ড জম্মু কাশ্মীর। এই জায়গায় ফরেস্ট এন্ড মাউন্টেন বেস মাটি সয়েল এখানে পাওয়া যায়। তারপরে এটা হলো অ্যালুভিয়াল সয়েল, যেটা হলো এটা নদীর অববাহিকার মধ্যে পাওয়া যায়, অর্থাৎ নদীর পাড়ের মধ্যে, ব্যাংক অফ দ্য রিভার, নদীর পাড়ে দুই সাইডের মধ্যে
যে পলিমাটি থাকে তাকে অ্যালুভিয়াল সয়েল বলা হয়। এদিকে গঙ্গা নদী, গঙ্গা নদী, যমুনা নদী প্রবাহিত হয়েছে, এর জন্য দুইয়ে দুইয়ে এই সব জায়গায় অ্যালুভিয়াল সয়েল পাওয়া যায়। নেক্সট হলো ফরেস্ট সয়েল, অর্থাৎ সিকিম যে জায়গা আছে এই জায়গা হলো সিকিম, এই জায়গার মধ্যে ফরেস্ট সয়েল পাওয়া যায়। এটা হলো অরুণাচল প্রদেশ, এই অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই সব জায়গায় রেড সয়েল পাওয়া যায়। আর এই যে আসাম যেটা আছে এই জায়গার মধ্যে অ্যালুভিয়াল সয়েল পাওয়া যায়, কারণ হলো এই ব্রহ্মপুত্র নদী ভেসে আনা মাটি যখন দুই দিক দিয়ে আসামের দিক দিয়ে প্রবাহিত হয়েছে, দুই দিক দিয়ে যখন যায় দুই সাইডে যে পলিমাটি জমা হয় এই পলিমাটিকে অ্যালুভিয়াল সয়েল বলা হয়। এই জন্য এই জায়গার মধ্যে অ্যালুভিয়াল সয়েল সবচেয়ে বেশি। নেক্সট হলো ব্ল্যাক সয়েল, যেটি কালো মাটি যাকে বলা হয়, যেটি মধ্যপ্রদেশের মধ্যে পাওয়া যায় কালো মাটি। এটা হলো এই জায়গা হলো ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এই জায়গার মধ্যে এইসব স্টেটের মধ্যে রেড সয়েল পাওয়া যায়। লেটারেট সয়েল যেটি মহারাষ্ট্র, কর্ণাটকা, গোয়া এই জায়গার মধ্যে লেটারেট সয়েল পাওয়া যায়। নেক্সট হলো এরিড সয়েল, যেটি রাজস্থানের মধ্যে পাওয়া যায়। এই হলো ভারতের বিভিন্ন জায়গার মাটি এবং তার নাম কিরকম তা বর্ণনা করলাম। তারপরে হলো ইন্ডিয়া টপ 10 ফুটবল স্টেডিয়ামস, অর্থাৎ ভারতের মধ্যে বড় বড় ফুটবল খেলার মাঠ কোন জায়গায় তার অবস্থিতি, এই টপিকের মধ্যে এই স্লাইডের মধ্যে আলোচনা করব। দেখা যাক, এখানে হলো সিকিম, এখানে হলো মেঘালয়। এই সিকিমের মধ্যে যেটি স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম সবচেয়ে বড় সেটি হলো কাঞ্চনজঙ্ঘা ফুটবল স্টেডিয়াম। তারপরে হলো এটা হলো মেঘালয়, এই মেঘালয়ের মধ্যে একটি স্টেডিয়াম আছে ফুটবল স্টেডিয়াম, সেটি হলো ইন্দিরা গান্ধী স্টেডিয়াম, যেটি মেঘালয়। তারপরে হলো মণিপুর, এটা হলো মণিপুর রাজ্য, মণিপুর স্টেট, মণিপুর। এই মণিপুরের মধ্যে ফুটবল স্টেডিয়াম সেটি হলো কুমেন লাম্পাক স্টেডিয়াম। তারপরে এদিকে আসে দেখা যাক, এখানে হলো দিল্লি, দিল্লির মধ্যে হলো লাল বাহাদুর নেহেরু, জওহরলাল নেহেরু স্টেডিয়াম, যেটি দিল্লির মধ্যে পড়েছে ফুটবল স্টেডিয়াম। তারপরে এখানে আসে দেখা যাক যেটি ইএমএস স্টেডিয়াম, যেটি কর্ণাটকের মধ্যে কেরালার মধ্যে পড়েছে। তারপর জওহরলাল নেহেরু স্টেডিয়াম আর একটি, সেটিও কেরলের মধ্যে পড়েছে। তারপর হলো লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম, যেটি হলো কেরলের মধ্যে পড়েছে ফুটবল স্টেডিয়াম। এখানে হলো জেএমএস ঝাড়খণ্ড, অর্থাৎ এটা হলো ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, এখানে ঝাড়খণ্ড পড়েছে। যে কটি রাজ্যের মধ্যে পড়েছে সে কটি রাজ্যের আমি নামের প্রথমে যে লেটারটি সেটি আমি লিখে দিচ্ছি। যেদিন ঝাড়খণ্ডের মধ্যে পড়েছে বিরসা মুন্ডা স্টেডিয়াম, যেটি ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে পড়েছে। তারপরে ওয়েস্ট বেঙ্গল, যেটি মধ্যে সল্ট লেক স্টেডিয়াম, যেটি ওয়েস্ট বেঙ্গলে পড়েছে। এগুলি হলো টপ 10 ফুটবল স্টেডিয়াম অফ ইন্ডিয়া। ভারতের মধ্যে সবচেয়ে বড় বড় ফুটবল স্টেডিয়ামগুলো এই স্লাইডের মধ্যে আলোচনা করলাম। ভারতের মধ্যে ফেমাস সাইট সমূহ, অর্থাৎ ফেমাস সাইট ইন্ডিয়া, ভারতের মধ্যে বিখ্যাত স্থানগুলো কোন কোন জায়গায় আছে তা আজকের এই স্লাইডের মধ্যে আলোচনা করব। এখানে দেখা যায় সাইট বলতে সাধারণত বোঝায় বিখ্যাত কোনো জায়গা, টেম্পল, লেক, এই ধরনের তীর্থস্থান, কীর্তিচিহ্ন এই জায়গাগুলোকে বোঝায়। এই জায়গাকে বলা হয়, এইগুলো জায়গাগুলিকে বলা হয় সাইট। অর্থাৎ ভারতের মধ্যে এখান থেকে শুরু করে যাক, এটা হলো জম্মু কাশ্মীর, যেখানে মিন্স জম্মু কাশ্মীর, এখানে ডাল লেক আছে, লেক অর্থাৎ হ্রদ,
যেটি শ্রীনগরে যেটি অবস্থিত। জম্মু কাশ্মীরের রাজধানী ক্যাপিটাল হলো শ্রীনগর। নেক্সট হলো পাঞ্জাব। এই পাঞ্জাবের মধ্যে গোল্ডেন টেম্পল অমৃতসর, পাঞ্জাবের অমৃতসরে গোল্ডেন টেম্পল যেটি অবস্থিত। তারপরে হলো রাজস্থান। এই রাজস্থানের মধ্যে হলো দেলওয়ারা টেম্পল, যেটি হলো মাউন্ট আবু রাজস্থানের মধ্যে পড়েছে। এই দেলওয়ারা টেম্পল আর মিন্স রাজস্থান, এখানে পড়েছে রাজস্থান। হাওয়া মহল, হাওয়া মহল, হাওয়া মহল জয়পুর, হাওয়া মহল জয়পুর রাজস্থান, রাজস্থানের রাজধানী হলো জয়পুর। এই জয়পুরে হাওয়া মহল অবস্থিত। নেক্সট এখানে আসে দেখা যাক যেটি হলো, এখানে হলো গুজরাট। এখানে আমি লিখছি না, গুজরাটের মধ্যে হলো সোমনাথ টেম্পল, যেটি গুজরাটের মধ্যে অবস্থিত সোমনাথ টেম্পল, যেটা এখানে আছে। নেক্সট হলো মহারাষ্ট্র। এম মিন্স মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মধ্যে কয়েকটি বিখ্যাত সাইট আছে, বিখ্যাত স্থানসমূহ। এখানে দেখা যায় অজন্তাকে, যেটি অজন্তা গুহা, যেটি মহারাষ্ট্রে অবস্থিত। ইলোরা কেভ, যেটি মহারাষ্ট্রে অবস্থিত। আরেকটি কেভ যেটি হলো এলিফ্যান্ট কেভ, মহারাষ্ট্রে অবস্থিত। গেটওয়ে অফ ইন্ডিয়া, মহারাষ্ট্র মুম্বাইকে বলা হয় গেটওয়ে অফ ইন্ডিয়া। নেক্সট হলো তামিলনাড়ু, যেটি হলো ভারতের সবচেয়ে দক্ষিণ দিকের রাজ্য, সেটি হলো তামিলনাড়ু। এই তামিলনাড়ু, এখানে কন্যাকুমারী, যেটি তামিলনাড়ুর মধ্যে অবস্থিত। এটা হলো কর্ণাটক। এই কর্ণাটকের মধ্যে গোল গম্বুজ, কর্ণাটকের বিজাপুরে অবস্থিত। নেক্সট হলো হায়দ্রাবাদ। এখানে এইচবি মিন্স হায়দ্রাবাদ। এই জায়গা হলো হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। হায়দ্রাবাদ একই জায়গার মধ্যে, যেখানে হলো চারমিনার অবস্থিত এই হায়দ্রাবাদের মধ্যে। নেক্সট হলো ওড়িশা। এই ওড়িশার মধ্যে পড়েছে সান টেম্পল, কর্নার সান টেম্পল, যেটি এই ওড়িশার মধ্যে পড়েছে। নেক্সট হলো চিল্কা লেক, যেটি এই ওড়িশার মধ্যে পড়েছে চিল্কা লেক। তারপর হলো ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলো হাওড়া ব্রিজ, সবচেয়ে বড় রেল ব্রিজ, যেটি হলো হাওড়া ব্রিজ। নেক্সট এখানে এসে যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটিও পড়েছে ওয়েস্ট বেঙ্গলে। এখানে নর্থ ইস্টের মধ্যে আরেকটি বিখ্যাত লেক যেটি হলো, সেটি হলো লোকটাক লেক। লোকটাক লেক, যেটি মণিপুরের মধ্যে পড়েছে। নেক্সট এখানে আসে দেখা যাক দিল্লি। দিল্লির মধ্যে বহুত কয়েকটি বিখ্যাত সাইট সমূহ আসে। এখানে দেখা যাক রাজঘাট, যেটি দিল্লির মধ্যে পড়েছে রাজঘাট। নেক্সট হলো কুতুব মিনার, অর্থাৎ কুতুব মিনার, যেটি দিল্লির মধ্যে অবস্থিত। নেক্সট হলো রেড ফোর্ট, যেটার মধ্যে যেটা হলো দিল্লির মধ্যে অবস্থিত রেড ফোর্ট। জামে মসজিদ, যেটি হলো দিল্লির মধ্যে যেটি অবস্থিত। বুলন্দ দরওয়াজা, উত্তর প্রদেশ। বুলন্দ দরওয়াজা ফতেহপুর সিক্রি, উত্তর প্রদেশ হলো বুলন্দ দরওয়াজা। নেক্সট হলো এজি মিন্স আগ্রা, উত্তর প্রদেশের আগ্রা। তাজমহল আগ্রাতে অবস্থিত। এই হলো ফেমাস সাইটস অফ ইন্ডিয়া, ভারতের বিখ্যাত জায়গাগুলো আজকে আমি আলোচনা করলাম।